হাই ভিউয়ার্স, প্রথমেই বলবো তোমরা কেমন আছো। তো আজকে শুরু করব সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় আলো। এর আগের অধ্যায়ে আমি তাপ সম্বন্ধে হালকা করে জেনেছি। এই অধ্যায়ে আমরা জানব আলো সম্পর্কে। প্রথমেই বলবো বইয়ের কিছু অংশ তুলে ধরবো তোমাদের সামনে, আর সম্পূর্ণটা কিন্তু বই থেকেই কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। দেখো, প্রথমে চ্যাপ্টারে প্রথম পেজে দেওয়া হয়েছে আলো। প্রত্যাহিত জীবনে আলো সংক্রান্ত বিভিন্ন ঘটনা বা আলোক সরল রেখিত গতি। বুঝতে পারছো? আলো নিয়ে ব্যাপারটা হচ্ছে আমরা কি করি, আমরা যখন রাত্রি হয় অন্ধকার হয়, দিন হলে গেলে আলো আসে। তো সূর্যের রশ্মি যে আলো, সেই আলোটা আমাদের দেখতে পাই, পড়ে বুঝতে পারি, কিন্তু তার যে রশ্মি, সেই রশ্মিটা কি আমরা আজও দেখতে পাই? পাই না। তবে কোনো বাড়ির ভিতরে যদি থাকা যায় আর সেই বাড়ির উপরে কোনো অংশতে যদি একটু ফুটো থাকে, তাহলে কি হয়, ওটা দিয়ে আলো একটা রশ্মির মতন ভিতরে চলে আসে, বা একটা কোনো কিছু সূর্যের আলোর ক্ষেত্রে। তো ওই রশ্মিটা কী হয়, যে মনে হয় যে মানে সেখানে একটা একটু কীরকমই একটা আলোর মধ্যে, একটা রশ্মির মধ্যে ধোঁয়া ধোঁয়া দেখতে পাওয়া যায়। তো আলো মনে হচ্ছে একটা রশ্মির মতন ছাড়ে, যে মনে হয়, কিন্তু না, আলো সব জায়গায় সমান থাকে। কিন্তু ওই যে ছিদ্রটা, ওই ছিদ্রটা খোলার জন্য ওই ছিদ্র দিয়ে আলোটা প্রবেশ করছে। তো চলো পরের পৃষ্ঠাতে কী রয়েছে, আলোক উৎস। ঠিক আছে, বিন্দু ছিদ্রে যেই কথাটা আমরা বললাম, যদি একটা কাঁচ নেওয়া যায় আর তার মধ্যে যদি বা পুরোটা কাঁচের মধ্যে যদি ঢাকা থাকে, মানে ধরো কাঠের কোনো কিছু নেওয়া যায় আর মাঝখানে যদি ছিদ্র করা যায় আর টর্চ যদি মারা যায়, তাহলে কি হবে, প্রথম সম্পূর্ণ আলোটা কিন্তু সেই চিত্রের উপরে পড়বে, যে জিনিসটা নিব আমরা, কিন্তু মাঝখানে যে ফুটোটা থাকবে সেই ফুটো দিয়ে হালকা একটা রশ্মি কিন্তু ভেদ করে যাবে। ঠিক আছে, সেই রশ্মিটায় কী করবে, যে তারপরে অন্য স্থানে গিয়ে লাগবে। ঠিক আছে, তাহলে কি দেখা যাবে, কিছু কিছু বস্তুর ক্ষেত্রে আলো কিন্তু অন্যরকম আকার পড়বে। যদি চার পাঁচটা ফুটো থাকে তো চার পাঁচটা আকারে যাবে, যদি একটা ফুটো থাকে একটা ফুটো আকারে যাবে। বুঝতে পারলো? তারপরে পেজে দেখো, একটু আলোক বিন্দু উৎস সম্পর্কে কিছু আরও বই থেকে জেনে নেব ভালো করে। দেখো, তোমাদের সামনে চিত্র দেওয়া রয়েছে চারিদিকে। ঠিক আছে, বায়ু, স্বচ্ছ কাঁচ, জল ইত্যাদি বস্তুগুলোকে স্বচ্ছ বস্তু বা স্বচ্ছ মাধ্যম বলে। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা দেখে নেবে। হ্যাঁ, আর কি বলে, অস্বচ্ছ বস্তু কাকে বলা যায় তাহলে? এই ধরনের বস্তুর মধ্যে দিয়ে আলো সহজে যাতায়াত করতে পারে। আবার কাঠ, দেওয়াল, লোহা ইত্যাদি যেসব বস্তুর মধ্য দিয়ে আলো একেবারে চলাচল করতে পারে না, তাদের অস্বচ্ছ বস্তু বা অস্বচ্ছ মাধ্যম বলে। যেটা দিয়ে আলো প্রবেশ করতে পারে, যেমন বায়ু দিয়ে চলে যায়, স্বচ্ছ কাঁচ দিয়ে এই পার থেকে ওই পারে চলে যাবে। ঠিক আছে, জলের ভিতরে আলো চলে যাবে, যদি একটু বেশি থাকে বোঝা যাবে ভিতরে কী কী রয়েছে। ঠিক আছে, সেটাই হলো স্বচ্ছ। আর যে দিয়ে জল প্রবেশ করবে না, ওই পারে আলো যাবে না, সেটা হলো কি অস্বচ্ছ। যেমন এই একটা দেওয়ালে যদি মারি, তো ওই পাড়ের দেওয়ালে কি যাবে? যাবে না। ঠিক আছে, তারপরে কি বলেছে, ওই কাঁচ দিয়ে ঘরে রোদ আসে, তখন হালকা ফিকে হওয়া রোদ আসে, যাকে ঘষা কাঁচ, কুয়াশা, ট্রেসিং, পরস্পর ইত্যাদি বস্তুর মধ্যে দিয়ে আলো যাতায়াত করতে পারলে ভালো করে পারে না। তাই ওই সমস্ত বস্তু বা মাধ্যমকে ঈষৎ স্বচ্ছ বস্তু বা ঈষৎ স্বচ্ছ মাধ্যম বলা হয়। বুঝতে পারলেন? মানে হালকা একটু হয়, মানে বোঝা যায় না। ঠিক আছে, তো তারপরে অধ্যায়ে দেখো, যে অধ্যায়ে বলছি পেজে, যে একটা মোমবাতি দেওয়া আছে আর একটা গন্ডি নেওয়া হয়েছে, যেন আলোটা দেখতে হয়। তো কী দেখতে পাওয়া যাবে, গন্ডিটা যদি মোমবাতির কাছাকাছি থাকে কী হবে, যে মনে হচ্ছে আলোটা যেয়ে একবারে গন্ডির মধ্যে, আর একটাতে কী করেছে, গন্ডিটাকে নিচে পড়েছে কিন্তু উপরে দেখা যাচ্ছে। তো কী হচ্ছে, আলো তবুও কিন্তু দেখতে পাওয়া যাবে, কিন্তু কীভাবে দেখতে পাওয়া যাবে, আলোর ছিটা দেখতে পাওয়া যাবে। হ্যাঁ, আলো আসছে কেন, আলো সব দিকে ছড়িয়ে রয়েছে, তাই নিচে হোক, উপরে হোক, সামনাসামনি হোক বা হোক, যদি কোনো অন্য কোনো বস্তু থাকতো তাহলে কিন্তু দেখা যেত না। ঠিক আছে, তো কী বলেছে, কোনো বস্তু দেখতে হলে ওই বস্তু থেকে আলো এসে আমাদের চোখে পড়তে হবে, তবে সেই বস্তুকে দেখা সম্ভব। ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রে কী হয়, মোমবাতির শিখা থেকে আসা আলো তোমার চোখ অবধি পৌঁছাতে পারেনি, কেন পারল না? আলো কি তবে আসার পথে কোনো বাধা পেয়েছে? কেন বা বাধা পেল? প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে আলো
যাত্রাপথের মাধ্যমে পার্থক্য কী? পার্থক্যটা এটাই যে অল্প করে আলো পড়বে, কারণ সেরকম আলো পড়বে না। ঠিক আছে, এখানে কি বলেছে আলোটা, এটা মোমবাতির আলো আছে। ঠিক আছে, যদি আলোটা ছিটা মারতো, মানে যদি উপর থেকে থাকতো, তাহলে কিন্তু আমরা দেখতে পেতাম। ঠিক আছে, মোমবাতি থেকে পাবে না। নিচে চলে আসো, আলোক রশ্মি কাকে বলা হয়েছে, আলোক রশ্মি গুচ্ছ কাকে বলা হয়েছে। ঠিক আছে, দুটো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দুটো কোশ্চেন তোমাকে জানতে হবে। হ্যাঁ, সমান্তরাল আলোর রশ্মি গুচ্ছ কী, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানে নোটে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। ঠিক আছে, তারপরে দেখো একটা হাত দিয়ে উপচ্ছায়া বা প্রচ্ছায়া দিয়েছে, মানে কি আমরা যদি আলো যদি আসে আর সেখানে যদি হাত রাখি, যেমন রৌদ্রের সময় দিনের বেলা হয়, তো কি হয় আমাদের ছায়াটা পড়ে, সেরকম ছায়াটার এখানে একটা চিত্র দেওয়া রয়েছে। ঠিক আছে, এটা কেন হয়, এটা একটা খুব ইম্পর্টেন্ট, তোমাদেরকে এটা জানতে হবে। সেটা কি হয়, ওই গাঢ় অন্ধকার অংশটা হলো ছায়া বা প্রচ্ছায়া, আর প্রচ্ছায়ার দিকে থাকা অবস্থায় অন্ধকার অংশটিকে হলো উপচ্ছায়া। বুঝতে পারলে? ছায়া কোনটা, যেটা গাঢ় অন্ধকার এটা আছে সেটা হলো ছায়া, আর যে ছায়াটার ছায়াটাকে ঘিরে থাকা অবস্থা, যে চারিদিকে একটু হালকা করে আবজা ধরনের মনে হয় না, সেই ঘিরে থাকাটা অবস্থাটাকে বলা হয় কি, উপচ্ছায়া। ঠিক আছে, তোমরা একটু পড়ে নেবে বই থেকে, তাহলে বুঝতে পারবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আমি নোটগুলো বইগুলো ছাপ দিয়েছি, প্লাস আমি বুঝিয়ে দিচ্ছি যেন তোমাদের অসুবিধা অন্যদিকে কোনো না হয়। তোমাদের সামনে ক্লাস 7-এ অধ্যায়ে দ্বিতীয় অধ্যায়ে যে আলো চ্যাপ্টারটা, সেটার ছবিগুলো তো আমি দিয়েছি, কিন্তু তোমরা হয়তো অনেকে বুঝতে পারছো না আলো ব্যাপারটা নিয়ে কী। তো লাইট এমন একটা জিনিস যেটার আমরা প্রতিরূপ, প্রতিফলিত রূপ, আলোক রশ্মি এবং নানান শব্দগুলো জানতে পারবো। যেমন তোমাদের সামনে মোমবাতি দিয়ে দেখানো হয়েছে, হাত দিয়ে বোঝানো হয়েছে, তো তোমাদেরকে বেসিকটা পড়তে হবে, সেটা হচ্ছে কি আলো। আলো কাকে বলে? তো অন্ধকারকে যে দূর করে সেটাই আলো, তাই তো। আর ছায়া কি? ছায়া কি, যে আলোর সামনে যদি কোনো কোনো একটা তথ্য জিনিস রাখা হয়, তার যে ছায়াটা, তার যে রাখার প্রতিরূপটা যে পড়ে, মানে আলোকে যে কেন্দ্র করে, মানে ধরে রাখে, সেইটুকু আলো পার হতে পারে না সেই জিনিসটার। সেই জিনিসটাকে ধরে নাও, একটা জিনিস কোনো কিছু রাখা হলো, হাতই যেমন একটা চিহ্ন দিয়েছে, হাত দিয়ে যদি আলোটাকে ধরে রাখা দেয়, তো কী হবে, হাতের যেটুকু অংশ আলো পার হতে পারবে না, সেই অংশটাই হচ্ছে ছায়া। বুঝতে পারছো তো? তোমাদের সামনে কি বোঝাচ্ছি, তোমাদেরকে আবার বেসিকটা বোঝানোর চেষ্টা করছি। এবং আলোক রশ্মি কী? আলোক রশ্মি যেমন তোমাদেরকে বলেছিলাম, একটা ঘরের মধ্যে যদি বা টর্চ নিয়ে যদি তোমরা আলো দাও, বা কী হবে, একটা রশ্মির মতন যাবে, অন্যদিকে কিন্তু আলো ছিটকাচ্ছে না, কিন্তু যদি মাঝখান দিয়ে আলোটা যাবে এবং সেই জায়গাতে পড়বে যেখান দিয়ে ওই সোজা বেরোতে পারবে। কারণ যদি তার সামনে কোনো হাত বা কোনো কিছু রাখা যায়, তাহলে কী হবে, সেই আলোটা কিন্তু সেখানেই লাগবে। তো তখন তোমরা বুঝতে পারবে যে রশ্মি যা হতে পারে, যে একটা অন্ধকার ঘরের মধ্যে যদি একটা ফুটো থাকে, এবং সেই দিনের বেলা সেই ফুটো দিয়ে যখন আলো মানে ঢুকবে ভিতরে, তো তখন কি একটা রশ্মির মতন ঢুকে যে একটা নির্দিষ্ট জায়গায় পড়বে, চারিদিকে কিন্তু দেখতে পাবে না, তখন দেখতে পাবে যে এটা দিয়ে আলো আসছে। এটা ঘরে কতজনের ঘরে বোঝানো যায়। ঠিক আছে, বা তোমরা পরীক্ষাও করতে পারো, হাত দিয়ে পরীক্ষা করতে পারো, মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা করতে পারো, চেয়ারে কোনো জিনিস রেখে, টেবিলে কোনো জিনিস রেখে বুঝতে পারবে। যেমন ধরে নাও, কোনো একটা মোমবাতি জ্বালালে এবং তার সামনে একটা কোনো পর্দা রেখে দিলে, ঠিক আছে, তো পর্দার ওই পারে কিন্তু আলো যাবে না। পর্দার ওই পারে কেন আলো যাবে না? কারণ পর্দা দিয়ে ঘেরা রয়েছে। কিন্তু যদি সেটা যদি নর্মাল পর্দা থাকে, ধরে নাও একটা সূক্ষ্ম পর্দা, যেন এই পার্থক্য বোঝা যায়, তাহলে কিন্তু আলোর ছিটা যাবে, মানে বুঝতে পারবে যে অন্ধকারটা দূর হয়েছে, কিন্তু আলোক রশ্মি হিসেবে কোনো কিছু তোমরা দেখতে পাবে না। ঠিক আছে, এবার এখন কোনো একটা মোটা জিনিস রেখে দিলে, সূক্ষ্ম জিনিস বলতে গিয়ে মোটা জিনিস রাখলে, এবারে কিন্তু সূক্ষ্ম জিনিস না, তাহলে কী হবে, যে আলোটা পুরোটাই যাবে না। ঠিক আছে, যেমন তোমাদেরকে এখানে দেখানো হয়েছে একটা টর্চের মধ্য দিয়ে তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তার মধ্যে দিয়ে যে দেখা যাচ্ছে তা আলোটা যাচ্ছে না, তা ওই পাটটা কী হচ্ছে, পুরোটা ছায়া। আর সূক্ষ্ম জিনিস দিয়ে দিয়েছে, মানে যে গাঢ় গাঢ়, যেমন একটা পাতা দেখো গাঢ় দেওয়া হয়েছে, তা ওখানে গাঢ়টা দিয়েছে, তো মানে অন্ধকার ওই পারে। আর সূক্ষ্ম জিনিস দিয়েছে তো কি, যে হালকা আলোর, মানে এটা ছায়া হিসেবে বসে, কিন্তু অন্ধকারটা একটু দূর হয়েছে। বুঝতে পারলে? তোমরা এখানে পুরোটা বইটাকে ভালো করে পড়বে, পড়লে তোমরা অনেকটা এগিয়ে আসবে, কারণ আমার ভিডিওতে আমি ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি তোমাদের সামনে। এবং কেমন কী বলা হয়েছে, ছায়া ও প্রচ্ছায়া গঠিত হয়। কীভাবে গঠিত হয়? সরল রেখাকে গমন করে বলেই
বস্তুর ছায়া ও প্রচ্ছায়া গঠিত হয়। আলো সরলরেখায় গমন করে। সরলরেখা বলতে কোনটা, যে কোনো একটা যে মানে পাতা হোক বা কোনো কিছু একটা জিনিস যেটাকে রেখে দিয়েছি, তার ওই পাটটা কিন্তু কি হয়, যে যেতে পারে না, ঠিক আছে, কিন্তু তার যে সূক্ষ্মটা, সে সূক্ষ্মটার যে একটা সরলরেখা, মানে যেহেতু ওটা সূক্ষ্ম প্রচণ্ড, তা আলোর কি হয়, ওই ছায়াটা ওই পার যায় হালকা করে। আর যদি যেটা গাঢ় হয়, তো একটা সরল রেখার উপর দিয়ে, মানে তার উপরের অংশ তো আলো আসে না, উপরের অংশটা দিয়ে তো আলো যেতে পারবে, কিন্তু আলো যদি টর্চের আলোটা একবারে ওখানে বসে, তো উল্টো ওর সরল রেখার উপর দিয়ে হালকা করে ছিটা যাবে, বুঝতে পারলে, সম্পূর্ণ আলো যাবে না। তাহলে কী হবে, তাকে সেই যে তারপরে যে ওই এটা দৃশ্যটা, সেটা কিন্তু ছায়া বা প্রচ্ছায়া, মানে যেটা আমরা ছায়া দেখি, যে আমরা যদি হেঁটে যাই, বলেছি আমি এর আগেও, যে হেঁটে যদি যাই আর সূর্য যদি আমাদের সামনে থাকে, তো আমাদের ছায়াটা কোথায় থাকবে, পিছন দিকে, তাই না? যদি আমাদের পিছন দিকে সূর্য থাকে আর আমরা যদি সামনের দিকে এগিয়ে যাতে কী হবে, আমাদের ছায়াটা সামনের দিকে থাকবে, বুঝতে পারলে? তোমরা যখন রাস্তায় হাঁটবে, তখনও তোমরা বুঝতে পারবে সূর্য কোন দিকে আছে, লক্ষ্য করবে, লক্ষ্য করে হেঁটে যাবে, দেখবে ছায়া ছায়া তোমরা সম্পূর্ণ বুঝতে পারবে। তোমরা পরীক্ষাও করতে পারো মোমবাতি দিয়ে, ঠিক আছে, বা একটা আয়না দিয়েও পরীক্ষা করতে পারো। আয়না দিয়ে যদি রাখতে কী হবে, সম্পূর্ণ আলো কিন্তু ওই পারে যাবে। কেন কেন যাবে? কারণ আয়নাটাকে আলো রশ্মি দ্বারা ভেদ করা যায় না, বুঝতে পারলে? কিন্তু অন্য কোনো যদি জিনিস রাখা যায়, তাহলে আলোক রশ্মি দ্বারা সেটাকে ভেদ করা যায়। তো তোমরা বুঝতে পারছো তো, ছায়া ছায়া আলো কী জিনিসটা। আলো শব্দটা তোমাদের এর আগেও বললাম, আলো কাকে বলে, অন্ধকারকে দূর করে যে আলোকিত সরলরেখা দ্বারা, সেটাই কিন্তু আলো, ঠিক আছে? তো চলো এবার আর কি রয়েছে সেটাও জানি। এখানে একটা পরীক্ষা দিয়েছে মোমবাতি দিয়ে, তোমাদের সামনে যেটা বললাম, মোমবাতি দিয়ে আয়না দিয়ে পরীক্ষা করেছে, এবং ওই পার্টটা দেখেছে কীভাবে আলো যাচ্ছে কিনা, এ বি পি আর এ বি পি উপরেখাটা যেমন এখানেও করে দিয়েছে, তোমাদের সামনে দেখতে পাবে তোমরা। শিকাকে ছেদ করে যত দূরে সরলরেখার প্রতিকৃত তত ছোট হয়। মানে শিলাকে, মানে সামনে যদি আমরা কি করি, আমরা যদি কোনো আয়নার সামনে দাঁড়াই, তো আমরা আমাদের ছবি কেন দেখতে পাই? রাতের বেলা যদি দাঁড়াও দেখতে পাবে, পাবে না। দিনের বেলা কেন দেখতে পাচ্ছ, বা লাইট থাকলে দেখতে পাচ্ছ, কেন? যে আলো সেই প্রতিচ্ছবিটাকে ওই পারে ভেদ করতে পারছে, ঠিক আছে, আয়নার ভিতরে। আয়নার ওখানে কী হয়, যে কোনো কোনো সময় কী হয়, আমাদের শরীর হিসেবে আমাদের কোনো সময় বড় দেখায় বা ছোটো দেখায়, এরকম হয় না? ওটা আলোর ডিফেল্টে হয়, আলোর প্রতিক্রিয়া হিসেবে ওটা ক্রিয়াটা আমরা দেখতে পাই, বুঝতে পারলে? ছিদ্র বড় হলে বা অসংখ্য ছোট ছোট ছিদ্রে সমস্ত রূপ কাজ করে। প্রতিটি সূক্ষ্ম ছিদ্র একটি আলাদা আলাদা স্পষ্ট প্রতিকৃতি তৈরি করে, ফলে সমস্ত প্রতিকৃতি মিলেমিশে একটা অস্পষ্ট প্রকৃতি তৈরি হতে পারে। বলতে পারলাম? যদি প্রতিক্রিয়া যেটা বললাম আমরা, যদি প্রকৃতি যদি আমাদের সঙ্গে স্পষ্টভাবে থাকে, আলাদা আলাদা যদি থাকে ছিদ্র দিয়ে, তাহলে কি হবে, আলাদা আলাদাভাবে আমাদের সামনে সেই সূক্ষ্মটা যাবে, সেই ছবিটা আমরা দেখতে পাবো, বুঝতে পারলে? দেখো মোমবাতি এখানে একটা আঙুল হাত দিয়ে ই করে রেখেছে, তার ছায়াটা দেখো বড় আছে, বুঝতে পারলাম? দেখো ভালো করে, তোমাদের সামনে ছবিটা আছে, ছবিটাও তুমি দেখতে পারবে। একটা মোমবাতি দিয়েছে, তার সামনে আঙুল দিয়ে হাতটাকে ই করেছে, আর ওই পারে ছবিটা দেখো, মানে হাত অনুযায়ী ছবিটা বড়। কেন? কারণ সেটা কি আছে, একটু দূরে আছে, বুঝতে পারলে? যদি একটু কাছে থাকতো তাহলে একটু ছোট হতো, বুঝতে পারলে? তো এই হচ্ছে আলো আর ছায়া প্রতিরূপ। এছাড়া এখানে কোনো কিছু পড়ার নেই। প্রতিফলিত রশ্মি কাকে বলে, আলোক রশ্মি কাকে বলে, ঠিক আছে, সরল রেখা একটা আলোক রেখা চারিদিকে কীভাবে ভেদ করে, এই সকল তথ্যগুলো এগুলোই শুধু পড়তে হবে, আর কিছু না। তোমরা বইটাকে ভালো করে একটু মনোযোগ দিয়ে পড়বে, পড়লে সমস্ত জিনিস তোমরা ক্যাপচার করে নিতে পারবে। এখানে সেরকম কোনো কিছু নেই আলো ছাড়া আর ছায়া ছাড়া। আর এর আগের চাপটায় আমরা তাপ পড়ে এসেছি, তাপ কাকে বলে, ঠিক আছে। এর নেক্সট চ্যাপ্টার যেটা আসবে, আরও বিশ্লেষণ করে আমি প্রত্যেকটা চ্যাপ্টারকে ভাঙার চেষ্টা করবো, তার সঙ্গে পিছনের চ্যাপ্টারকে নিয়ে এসে ভাঙবো, যেন তোমাদের সুবিধা হয় বুঝতে এবং অসুবিধার জন্য কোনো কিছু না হয়। তো এটুকুই, চলো নেক্সট একটা অধ্যায়ে কী রয়েছে। হ্যাঁ দেখো এখানে কি বলা হয়েছে, একটু অন্যরকম কোশ্চেন অ্যান্সার হতে পারে, যেটা
এখানে ডিগ্রি হিসেবে দেখেছে আলোক প্রতিফলক, যেটা আমি একটু আগে বললাম। আয়নাতে পড়ে আলোর এই যে ফিরে আসা, এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন। কেমন, যে একটা আয়নাতে যদি আলো পড়ে এবং ধরে নাও সেই আয়নার দিকে যদি আমি দেখি, লাইটের দিকে যদি না দেখি, তো সেটা ফিরে এসে আমি যদি চোখের দিকে যদি দেখি, তো সেই দৃশ্যটা চোখে পড়ে না ডাইরেক্ট। যেমন সূর্য ছিটা যখন কোনো আয়নাতে পড়ে, আর আমরা কিন্তু আয়নার দিকে দেখবো না, কিন্তু সূর্যের দিকে দেখবো না, তো আমাদের কী হয়, সূর্যটাকে পুরোটাকে দেখতে পাই এবং সেই ছিটাটা পুরোটা লাগে, যেমন হচ্ছে আমরা সূর্যটাকেই দেখছি, হয় না এরকম? সেই প্রতিফলনটাকে কিন্তু বলা হয় আলোর প্রতিফলন। মানে একটু আলাদা না, সম্পূর্ণ একই চিত্র। ধরো না, আমরা খালি চোখে কী করি, সূর্যকে দেখতে পাই না, কিন্তু আমরা যখন দেখার চেষ্টা করি জোর করে, তো কতটা রশ্মি আমাদের সামনে লাগে। এবং সেটা যদি আয়নাতে পড়ে বা কোনো সময় রাস্তাঘাটে গাড়ি চলে, তার আয়না যে থাকে, তো দেখবো কোনো সময় লক্ষ্য করে দেখবে, তেমন আয়নার সেটা লেগে গেলো। সূর্যটাকে দেখিনি, কিন্তু সূর্য যে আলোর প্রতিফলন সেটা আমাদের চোখে লাগে, সেটাকেই বলা হয় আলোর প্রতিফলন। ঠিক আছে, এখানে দেখো স্যাটেলাইটের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু এখানে স্যাটেলাইটটা বলতে কি তোমাদের আকাশের যে স্যাটেলাইট থাকে সেটা না। ঠিক আছে, এরকম একটা বৃত্তমাকৃত স্যাটেলাইট ধরে নাও। আলোর একটা প্রতিফলন আয়নাতে নিয়েছে, একটা টর্চ মেরেছে, ওখান থেকে বেরিয়ে আলোক রশ্মি আলাদাভাবে প্রতিচ্ছেদ করে অন্যদিকে এসছে। মানে মেরেছে একটা আয়নাতে, কিন্তু সেখান থেকে বেরিয়ে সেখানে ভিতরে যে ফের একটা রশ্মি বানিয়ে আবার গোলটিভাবে অন্যভাবে রশ্মি এসে, মানে 3-4 দিকে ছড়িয়ে গেছে। ঠিক আছে, এটা আলোর প্রতিফলনের আপত্তিত আলোক রশ্মি। দেখো নিচের দিকে দেখো, সবটার সংখ্যা দেওয়া রয়েছে। আপতিত আলোক রশ্মি, প্রতিফলিত আলোক রশ্মি, আপতন বিন্দু, প্রতিফলন, অবিলম্ব, আয়তন কোণ। আয়নায় পড়ে যে আলো পথে ধরে ফিরে যায় তাকে প্রতিফলিত আলোক রশ্মি বলা হয়, এবং যে পথে আলো আয়নায় এসে পড়ে তাকে আপতিত রশ্মি বলে। আয়নার উপর যে বিন্দু আপতিত আলো এসে পড়ে তাকে আপতন বিন্দু বলে। আয়নার অবস্থা যে সরলরেখার দিকে চিহ্নিত করা হয় তাকে প্রতিফলন বলে, এবং প্রতিফলনের উপর আপতন বিন্দুতে আঁকা লম্বকে অবিলম্ব বলে। অবিলম্ব ও আপতিত রশ্মির মাঝের কোণটাকে কী বলে, আলো প্রতিফলন বলে। তোমরা এই জিনিসটা সম্পূর্ণটা পড়বে, সংখ্যা দেওয়া রয়েছে। তার সঙ্গে চলো নেক্সটে কী আছে, নিয়মিত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন কেমন, দেখো তোমাদের সামনে দিয়েছে, যেটা একটু আগে বললাম। ঠিক আছে, যখন মসৃণ তলে আলোর প্রতিফলন ঘটে তখন সেই প্রতিফলন হলো নিয়মিত প্রতিফলন। মসৃণ বলতে কোনটা, যেটা হয়তো মানে কী বলো ওটাকে, স্বচ্ছভাবে প্রতিফলন, মানে আয়না যেমন থাকে তার মধ্যে একটু আলাদা আলাদা থাকে, মানে মসৃণ যে মানে হাত দিলে বোঝা যায়। ঠিক আছে, সেই মসৃণে যদি পড়ে, আয়নার প্রতিফলনটা কী বলছে, নিয়মিত প্রতিফলন বলে। আর এখানে একটা বিক্ষিপ্ত প্রতিফলন, যখন অমসৃণ তলে আলোর প্রতিফলন ঘটে তখন সেই প্রতিফলনকে বিক্ষিপ্ত প্রতিফলন বলে। দেখো দুটোই চিত্র দেওয়া রয়েছে।